আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে কথা বলবো। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছো টপিকটি কি। ইয়েস, আমাদের আজকের টপিক হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আজকের এই ভিডিওটি স্পেশালি নবম দশম শ্রেণী, এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। তো তোমরা যারা এই টপিকটিতে ভালো করতে চাও, অবশ্যই তোমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। ভিডিওর শুরুতেই তোমাদের সাথে একটি ইম্পর্ট্যান্ট তথ্য শেয়ার করে নিই। আমাদের এই চ্যানেল অনলি দাখিল 2026 এর জন্য সকল বিষয়ের একটা চমৎকার সাজেশন তৈরি করেছে। তোমরা যারা আসন্ন পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে চাও এবং পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে অ্যাটেন্ড করতে চাও, তাহলে এই সাজেশনটি তোমাদের জন্য হেল্পফুল হবে বলে আশা করি। সো সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। শুভেচ্ছা মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। তো আজকের যে টপিকটি আমি নিয়েছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস, এই টপিকের উপর প্রথমে আমি কিছু বেসিক আলোচনা করব। তারপর বেসিক আলোচনার পর তোমাদের সাথে সর্বোপরি একটা বিশ্লেষণমূলক আলোচনার পরে তোমাদেরকে আমি এই যে তিনটা নমুনা প্রশ্ন রয়েছে এখানে, তিনটা বোর্ড কোয়েশ্চেন, এই যে 1, তারপর দেখো 2 অ্যান্ড ফাইনাল 3, এই তিনটি বোর্ড কোয়েশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি সলিউশন করে দেব। আশা করছি পুরো ভিডিওটি দেখলে তোমরা সাফিক্স প্রিফিক্স সম্বন্ধে যে একটু ভীতি কাজ করে তোমাদের, সেটা কিছুটা হলেও কেটে যাবে। সত্যিকার অর্থে আমরা যদি সাফিক্স এবং প্রিফিক্সে ভালো করতে চাই, আমাদেরকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা রাখতে হবে। তারপর কি করতে হবে, এই যে পার্টস অফ স্পিচ কিভাবে চেঞ্জ হয় একটা থেকে আরেকটা, কিভাবে ভার্ব থেকে নাউন হয় বা কিভাবে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডভার্ব হয়, এই ফরমেশনগুলো আমাদেরকে শিখতে হবে। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই পার্টস অফ স্পিচ সম্বন্ধে এখনো ততটা ভালোভাবে ক্লিয়ার না এবং এই চেঞ্জিং পার্টস অফ স্পিচও ভালোভাবে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি কিভাবে পার্টস অফ স্পিচ চেঞ্জিং ছাড়াও অথবা পার্টস অফ স্পিচ সম্বন্ধে একদম পরিপূর্ণ ধারণা না থাকা সত্ত্বেও আমরা কিভাবে প্যাসেজের বাংলা অর্থ বুঝে বুঝে এবং বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশনের মাধ্যমে সাফিক্স প্রিফিক্স একটা ভালো মার্কস ক্যারি করতে পারি, সেটাই বোঝানোর চেষ্টা করেছি ফুল ভিডিওতে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা সাথেই থাকবে। তো খেয়াল করো, সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আমরা যদি একটু আলোচনা করতে চাই, প্রথমেই আমাদেরকে রুট ওয়ার্ড সম্বন্ধে ধারণা রাখতে হবে। রুট কি? অনেকেই রুট শুনলাম, রুট আমরা যখন কথা বলি রুট ওয়ার্ড, অনেকেই আমরা গুলিয়ে ফেলি যে রুট ওয়ার্ডটা আসলে কি। অ্যাকচুয়ালি ইংরেজিতে শব্দের মূল রূপকে রুট বলে। মানে রুট মানে হচ্ছে শব্দমূল বা ধাতু, মানে যে জায়গা থেকে কোনো একটা ওয়ার্ডের অরিজিন বা উৎপত্তি হয় সেটাকে বলা হয় রুট ওয়ার্ড। আমি আবারও বলছি, ইংরেজিতে শব্দের মূল রূপকে রুট বলা হয়, অর্থাৎ শব্দমূল বা ধাতু বলা হয়। অর্থাৎ কোনো শব্দের যে অংশ বিভক্ত করলে আর অর্থ আসে না, তাই হচ্ছে রুট। অর্থাৎ কোনো একটা ওয়ার্ড বা শব্দের যে অংশটা বিভক্ত করলে আর কোনো অর্থ আসে না, কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, তখনই সেটাকে বলা হয় রুট। এক্সাম্পল হিসেবে বলতে পারি বুক, ইট, অনেস্ট, সুইট, এটসেট্রা, সবগুলোই হচ্ছে কি রুট ওয়ার্ড। সো এই সাফিক্স এবং প্রিফিক্স আমরা কেন ব্যবহার করি? আমরা ওয়ার্ড শব্দ গঠন করার একটা প্রক্রিয়া হিসেবেই মূলত সাফিক্স এবং প্রিফিক্সটা ইউজ করে থাকি। কেননা সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা অসংখ্য শব্দ তৈরি করতে পারি। প্রকৃতপক্ষে শব্দ গঠন প্রক্রিয়াটাই হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের মূল কাজ। কেননা আমরা কোনো একটা সেন্টেন্সের গঠন অনুযায়ী গঠনটা বা প্যাটার্নটা অনুযায়ী কি করি, বিভিন্ন পার্টস অফ স্পিচের চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা কখনো অ্যাডজেক্টিভ থেকে নাউন, কখনো নাউন থেকে অ্যাডজেক্টিভ বা কখনো ভার্ব থেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তৈরি করে আমরা ফুল সেন্টেন্স গঠন করি বা সেন্টেন্সটা মেক করি। আর সেই কারণেই মূলত সাফিক্স প্রিফিক্সটা ইউজ করা হয়। তো এখানে খেয়াল করো, ফরমেশন অফ ওয়ার্ড অর্থাৎ শব্দের গঠন। শব্দমূলের পূর্বে, শব্দমূল কি রুট, রুট বা রুট ওয়ার্ড, যেটাকে আমরা বাংলায় বলছি ধাতু বা শব্দমূল। বাংলায় বলি শব্দমূল, ইংলিশে বলি কি রুট। রুটের পূর্বে বা শব্দমূলের পূর্বে প্রিফিক্স। প্রিফিক্স অর্থ কি? প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, যেটাকে আমরা বাংলায় বলি উপসর্গ। শব্দমূলের পূর্বে প্রিফিক্স এবং শব্দমূলের পরে সাফিক্স। সাফিক্স হচ্ছে প্রত্যয় বা অনুসর্গ যেটাকে বলি। শব্দমূলের পূর্বে অর্থাৎ রুট ওয়ার্ডের পূর্বে প্রিফিক্স এবং রুট ওয়ার্ডের পরে সাফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করা যায়। একে শব্দ গঠন বা ওয়ার্ড ফরমেশন বলা হয়। একে কি বলা হয়? শব্দ গঠন বা ওয়ার্ড ফরমেশন। তো আমি একটু কয়েকটা এক্সাম্পল দেবো যার মাধ্যমে এই বিষয়টা একটু ক্লিয়ার হবে আশা করি। খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, যদি আমি এই যে একটি শব্দ লিখলাম বুক, এই বুকটা হচ্ছে কি রুট ওয়ার্ড।
এটা কি রুট ওয়ার্ড। হ্যাঁ, এই বুকের সাথে যখন আমরা FUL সরি বুকের সাথে যখন আমরা ISH এই ISH এই সাফিক্সটা যোগ করব। সাফিক্স মানে হচ্ছে যেটা পরে যোগ করা হয়, আর প্রিফিক্স হচ্ছে যেটা পূর্বে। বুকের সাথে যখন আমরা ISH যোগ করব তখন সেটা হয়ে যাবে কি বুকিশ। তো আমরা কি জানি, বুক অর্থ হচ্ছে বই, এটার মূল মূল রুট ওয়ার্ডের অর্থ হচ্ছে বই, যা হচ্ছে একটি নাউন। এর সাথে যখন ISH এই সাফিক্সটা আমি যোগ করে দিলাম, এটা কি হচ্ছে একটি সাফিক্স, যেহেতু পরে যুক্ত হয়েছে, তার মাধ্যমে এটা হয়ে গিয়েছে কি বুকিশ। বুকিশ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে পড়ুয়া, যে অনেক বেশি পড়াশোনা করে, পড়তে ভালোবাসে, তাকে বলি আমরা বুকিশ। বুক ছিল রুট ওয়ার্ড, তার সাথে যখন আমরা সাফিক্স ISH যোগ করেছি তখন কিন্তু হয়ে গিয়েছে বুকিশ। ঠিক তেমনি যখন আমরা ক্লাস হচ্ছে একটি রুট ওয়ার্ড, ক্লাসের সাথে যখন আমরা ক্লাসের সাথে যখন ফাই, এটি হচ্ছে ফাই একটি সাফিক্স, ক্লাসের সাথে যখন ফাই সাফিক্স ইউজ করব তখন সেটা হয়ে যাবে ক্লাসিফাই, মানে শ্রেণীকরণ। ক্লাস মানে হচ্ছে আমরা জানি শ্রেণী, ক্লাস মানে হচ্ছে কি শ্রেণী, কিন্তু যখন আমরা ক্লাসের সাথে FY সাফিক্স যোগ করব তখন হয়ে যাবে কিন্তু সেটি শ্রেণীকরণ, যেটি হচ্ছে একটি ভার্ব। এই শ্রেণীকরণটা কি একটি ভার্ব। ওকে, তোমরা একটু খেয়াল করো, ক্লাস ছিল কিন্তু শ্রেণী, এটা হচ্ছে একটি নাউন, এবং এই ক্লাসের সাথে যখন আমি সাফিক্স FY অর্থাৎ প্রত্যয়, সাফিক্স হচ্ছে প্রত্যয়, FY যোগ করেছি তখন কিন্তু হয়ে গিয়েছে ক্লাসিফাই, যার অর্থ হচ্ছে শ্রেণীকরণ। এবং এই ক্লাসিফাই এর জায়গায় আমরা ক্লাসিফাই এর সাথে যদি আবার IED ওয়াই এর জায়গায় আই বসিয়ে আমরা যদি CLSSIED যোগ করি তখন এফ ক্লাস সি এফ আই CLSS, আমি এদিকেও দেখাচ্ছি, CLSSIFIED ক্লাসিফাইড। যখন ক্লাসিফাইড IED যোগ করেছি, যখন ক্লাসিফাইয়ের সাথে ওয়াই এর জায়গায় যখন IED যোগ করেছে তখন কিন্তু সেটা হয়ে গিয়েছে অ্যাডভার্ব। ওকে, খেয়াল করো, এটা হয়ে গিয়েছে অ্যাডভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে আমাদের রুট ওয়ার্ড ছিল ক্লাস, যেটা ছিল নাউন, তারপর ক্লাসের সাথে যখন আমি সাফিক্স FY যুক্ত করেছি তখন সেটা হয়ে গিয়েছে ক্লাসিফাই, যাকে আমরা বলছি আবার ভার্ব, শ্রেণীকরণ। এবং ক্লাসিফাইড যখন IED যুক্ত করেছি তখন হয়ে গিয়েছে অ্যাডভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু একটা ফার্স্ট অফ স্পিচ অথবা একটা ওয়ার্ডের সাথে অন্যান্য সাফিক্স অথবা প্রিফিক্স, আমি প্রিফিক্স দিয়েও একটা উদাহরণ দেখাচ্ছি। স্লিপ অর্থ হচ্ছে কি ঘুম, স্লিপ এটি একসাথে নাউন এবং ভার্ব দুইটার কাজই করে। স্লিপ যদি ঘুম হয় তখন আমরা যখন এর সাথে প্রিফিক্স এ যোগ করব, স্লিপ, মানে তখন হয়ে যাবে কি এটা ঘুমন্ত। স্লিপ অর্থ হচ্ছে ঘুমন্ত। বলতে এখানে ইন বুঝিয়েছে, ইন মানে মধ্যে, এত ডিটেলস বলছি না। তো আমরা কি বললাম, স্লিপ যেহেতু নাউন অথবা ভার্ব দুইটি হিসেবে, যখন নাউন ভার্ব দুইটা হিসেবে কাজ করে তখন কি হচ্ছে, এই ভার্ব অথবা নাউনের সাথে যখন আমরা একটা প্রিফিক্স অর্থাৎ উপসর্গ, এটা হচ্ছে কি প্রিফিক্স, যাকে আমরা বলতে পারি উপসর্গ, যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু ঘুমন্ত, আসলেট, যেটি হচ্ছে আবার একটি অ্যাডজেক্টিভ। সো এইভাবেই আমরা একটা ওয়ার্ডের সাথে অর্থাৎ একটা পার্টস অফ স্পিচকে বাক্যের প্রয়োজন অনুযায়ী সাফিক্স অথবা প্রিফিক্স ইউজ করে কি করি, বিভিন্ন ওয়ার্ডে রূপান্তর করি, বিভিন্ন পার্টস অফ স্পিচে রূপান্তর করি, যার মাধ্যমে কিন্তু আমাদের সেন্টেন্সের প্যাটার্নটা ঠিক থাকে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম, সাফিক্স এবং প্রিফিক্সের কাজ কি হচ্ছে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, যেগুলো কি বাক্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি আবারও বলছি, সাফিক্স এবং প্রিফিক্সের কাজটা কি হচ্ছে, সাফিক্স এবং প্রিফিক্সের কাজ হচ্ছে নতুন নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করা, পার্টস অফ স্পিচ চেঞ্জ এটাকে বলছে, যার মাধ্যমে আমরা কি বিভিন্ন রকম নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, স্টাডি। স্টাডি হচ্ছে
একই সাথে নাউন এবং ভার্ব। যখন নাউন হবে তখন হবে পড়াশোনা করা বা অধ্যয়ন। যখন ভার্ব হবে তখন সেটার অর্থ হবে পড়াশোনা করা বা অধ্যয়ন করা। এই নাউনটার সাথে, এই স্টাডিটার সাথে যখন আমি OUS এই সাফিক্সটা যোগ করে দিব তখন কিন্তু আমার ওয়ার্ড হয়ে যাবে স্টাডিয়াস। এটার অর্থ হচ্ছে পড়ুয়া। যেমন বুকিশ অর্থ ছিল পড়ুয়া, স্টাডিয়াস অর্থ কিন্তু পড়ুয়া। তখন এটি হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ। এভাবে আমরা সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে কোনো রুট ওয়ার্ড বা কোনো ওয়ার্ডের সাথে পূর্বে বা পরে কিছু অব্যয় যুক্ত করে কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ড গঠন করতে পারি, যার মাধ্যমে কি হয়, একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচ বদলে যায়। অর্থাৎ কোনো একটি শব্দের পরিবর্তন, সংযোজন, বিয়োজন অথবা নেগেটিভ করতেও কিন্তু আমরা সাফিক্স প্রিফিক্স ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি ইউজ, খেয়াল করো, ইউজ, এই ইউজের সাথে যদি আমরা প্রিফিক্স মিস যোগ করি তখন হয়ে যায় কিন্তু মিস ইউজ। খেয়াল করো, আমরা কি জানি ইউজ মানে ব্যবহার করা, তো মিস ইউজ অর্থ কি অপব্যবহার করা। তো আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটা নেগেটিভ অর্থ দিচ্ছে। তো এভাবেই আমরা সাফিক্স প্রিফিক্স অ্যাড করার মাধ্যমে বিভিন্নভাবে পার্টস অফ স্পিচের চেঞ্জ করে থাকি এবং অনেক সময় কোনো একটা ওয়ার্ডকে প্রয়োজন মতো আমরা নেগেটিভ করি, কখনো অ্যাফার্মেটিভ করে ফেলি। তো এবার আমি আমাদের মূল টপিক প্রিফিক্সে যাচ্ছি। এতক্ষণ কিন্তু আমি কথা বললাম রুট কি, রুট নিয়ে, তারপর ফরমেশন অফ ওয়ার্ড অর্থাৎ কিভাবে এই মূল মূল শব্দগুলোর সাথে বিভিন্ন সাফিক্স প্রিফিক্স অ্যাড করে আমরা বিভিন্ন ওয়ার্ড তৈরি করি, যেগুলো বাক্যের কখনো কখনো অর্থ নেগেটিভ করে দেয়, কখনো কখনো বাক্যটাকে সম্প্রসারণ করে, কখনো কখনো বাক্যটাকে সংকোচন করে। তো এবার আমরা দেখব প্রিফিক্স। প্রিফিক্সটা কি? প্রি অর্থ পূর্বে অর্থাৎ বিফোর, এবং ফিক্স অর্থ যোগ করা, টু অ্যাড বলতে পারি আমরা। আমি আবার বলছি, প্রি মানে হচ্ছে বিফোর বা পূর্বে, ফিক্স মানে যোগ করা। ফিক্স মানে কি যোগ করা। তো প্রিফিক্স মানে হচ্ছে কি যোগ করা বা বেঁধে দেওয়া বা বেঁধে রাখা। অর্থাৎ প্রথমে যে শব্দের প্রথমে যে অব্যয় যোগ করে, খেয়াল রাখতে হবে এটা কিন্তু অব্যয়, হ্যাঁ, শব্দের প্রথমে যে অব্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয় তাই প্রিফিক্স বা প্রিফিক্সেস। একটাকে বলি প্রিফিক্স এবং অনেকগুলোকে বলি প্রিফিক্সেস, এটা কোনো বিষয় না। প্রিফিক্স বা প্রিফিক্সেস, আমি আবারও বলছি, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, যেটাকে ইংলিশে বলি বিফোর, এবং ফিক্স অর্থ হচ্ছে যোগ করা, টু ফ্যাস্টেন অথবা বেঁধে দেওয়া। অর্থাৎ শব্দের প্রথমে যে অব্যয় যোগ করে, শব্দের আগে বা প্রথমে যে অব্যয় যুক্ত করে নতুন শব্দ গঠিত হয় তাই হচ্ছে প্রিফিক্স বা প্রিফিক্সেস। তো আমরা এখন কিছু প্রিফিক্সের উদাহরণ দেখব। আমি তো ফরমেশন অফ ওয়ার্ডে সাফিক্স প্রিফিক্স দুইটার সমন্বয়ে কিন্তু বুঝিয়েছি। এবার আমি শুধুমাত্র প্রিফিক্স নিয়ে কথা বলবো। আমার সাথে সাথে এই প্রিফিক্সগুলা যদি তোমরা এখন প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সাফিক্স প্রিফিক্সে এই ওয়ার্ডগুলো থেকেও আসতে পারে। বলা যায় না কখন কোনগুলো থেকে আসে, তবে অবশ্যই প্রাত্যহিক লাইফে যেগুলো সচরাচর ইউজ করা হয় কমন সাফিক্স প্রিফিক্সগুলাই কিন্তু পরীক্ষায় এসে থাকে। সো খেয়াল করো, এখানে প্রিফিক্স দিয়েছি আমি। প্রিফিক্স অর্থ কি সেটা তো অবশ্যই অ্যাড করতে হবে। প্রিফিক্স হচ্ছে, এখানে লিখে দিই, প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, যার মাধ্যমে আমরা কি নতুন শব্দ গঠন করতে পারি। এই প্রিফিক্সগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ থাকে না। এই যে প্রিফিক্সগুলো আমরা যুক্ত করি, যেমন ইম, মিস, ডিস, ডি, আন, ইউনি, এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। এগুলো হচ্ছে অর্থহীন শব্দাংশ। এই প্রত্যেকটা হচ্ছে কি অর্থহীন শব্দাংশ। এই প্রিফিক্সগুলো কি অর্থহীন শব্দাংশ। কিন্তু যখন এগুলা কোনো রুট ওয়ার্ডের সাথে বা কোনো অন্য কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়, এই প্রিফিক্সগুলা নিজেরাই কিন্তু একা একা অর্থহীন, কিন্তু যখন অন্যান্য ওয়ার্ডের সামনে যুক্ত হয় তখন কিন্তু সেগুলা অর্থবোধক অন্য একটা নতুন শব্দ হিসেবে উপস্থাপিত হয়। হয় আগের অর্থটাই থাকে যে ওয়ার্ড থাকে, অথবা একটা ভিন্ন অর্থ বা ভিন্ন পার্টস অফ স্পিচে রূপান্তরিত হয়। তো খেয়াল করো, যখন আমরা ইন প্রিফিক্সটা পসিবলের সাথে যুক্ত করেছি তখন হয়ে গিয়েছে কিন্তু ইম্পসিবল, একটা নেগেটিভ অর্থ। যে পসিবল মানে কি সম্ভব, তো ইম্পসিবল মানে কি অসম্ভব। আবার দেখো পোলাইট মানে ভদ্র, এর পূর্বে যখন আমরা ইম প্রিফিক্স দিয়েছি তখন হয়ে গিয়েছে ইমপোলাইট মানে কি অভদ্র। মিস মানে কি, মিসের কিন্তু নর্মালি এটা নেগেটিভ অর্থ দেবে, কিন্তু যখন ফরচুন মানে আমরা কি জানি ভাগ্য, কিন্তু যখন এর সাথে মিস প্রিফিক্সটা যুক্ত করছি, মিস ফরচুন মানে দুর্ভাগ্য।
ওকে, এটা ইউ হবে। হ্যাঁ, ইউজের পূর্বে যখন আমরা মিস প্রিফিক্সটা যুক্ত করেছি তখন সেটা হয়ে গেছে কিন্তু মিস ইউজ মানে অপব্যবহার। ইউজ মানে ব্যবহার, মিস ইউজ মানে অপব্যবহার। লাইক মানে কি পছন্দ করা, এর সাথে যখন আমরা ডিজ উপসর্গ বা প্রিফিক্সটা যুক্ত করেছি তখন সেটা হয়ে গিয়েছে ডিসলাইক। পার্ট মানে কি অংশ, এর সাথে যখন ডি উপসর্গ বা প্রিফিক্স যুক্ত করেছে তখন সেটা হয়ে গিয়েছে ডিপার্ট মানে প্রস্থান বা ছাড়া। কোনো গাড়ি বা ট্রেন ছাড়ার কথা যখন বলি ডিপার্চার, ডিপার্ট। ডিপার্ট, পার্ট মানে অংশ, এর সাথে ডি উপসর্গ বা প্রিফিক্স যুক্ত হয়ে গিয়েছে একটি নতুন শব্দ ডিপার্ট। লাইট মানে আমরা নর্মালি জানি আলো, এর সাথে ডি যুক্ত হয়ে গিয়েছে ডিলাইট। ডিলাইট মানে কি খুবই খুশি খুশি একটা অবস্থা, একটা আনন্দদায়ক অবস্থা। ডিলাইটফুল, ডিলাইট। কাইন্ড মানে দয়ালু, এর সাথে যখন আন যুক্ত করেছি তখন হয়ে গিয়েছে নির্দয় বা আনকাইন্ড। ফিট মানে উপযুক্ত, যখন ইউএন যুক্ত করেছি তখন হয়ে গিয়েছে আনফিট। ভার্সিটির সাথে যখন ইউনি যুক্ত করেছে তখন আরেকটা নতুন শব্দ হয়েছে ইউনিভার্সিটি। ভার্সিটিও বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিও বিশ্ববিদ্যালয়, একই অর্থ রয়েছে কিন্তু একটা নতুন শব্দ তৈরি হয়েছে। ইউনি যখন ভার্সিটির সাথে যুক্ত হয়েছে অর্থাৎ ভার্সিটির পূর্বে, প্রিফিক্স মানে তো পূর্বে, প্রিফিক্স মানে কি পূর্বে, ভার্সিটির পূর্বে যখন ইউনি যুক্ত হয়েছে তখন কিন্তু একটা নতুন শব্দ তৈরি হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি। আর আমাদের প্রিফিক্স এবং সাফিক্সের কাজই হচ্ছে নতুন ওয়ার্ড ফরমেশন করা। তো আবার দেখো, আবার রয়েছে কিছু। ফাইনালের সামনে যখন আমরা সেমি প্রিফিক্সটা যুক্ত করেছি, এটি কি একটি প্রিফিক্স, সেমি প্রিফিক্স যুক্ত করেছি তখন সেটা হয়ে গিয়েছে কি সেমিফাইনাল। অর্থাৎ চূড়ান্ত খেলার পূর্বে যখন আরেকটা খেলা বা পূর্ববর্তী খেলাটা অনুষ্ঠিত হয় সেটাকে কিন্তু আমরা সেমিফাইনাল বলে থাকি। আবার খেয়াল করো, যখন লং মানে আমরা জানি লম্বা, এর সাথে যখন প্রো যুক্ত করি সেটা হয়ে যায় প্রলং মানে দীর্ঘায়িত করা বা লম্বা করা। ডে মানে দিন, এর সাথে যখন অফ যুক্ত করি অফ ডে, এটা কি হয়ে যায় ছুটির দিন। আমরা কি জানি অফ ডে মানে কি ছুটির দিন, আগে সেটা ছিল নর্মালি ডে, এর সাথে অফ যুক্ত হয়ে অফ প্রিফিক্স যুক্ত হয়ে সেটা হয়ে গিয়েছে অফ ডে মানে ছুটির দিন। জয় মানে কি আনন্দ, এর সাথে ইনজয়, ইএন এন যুক্ত হয়ে ইনজয় হয়ে গিয়েছে যেটা হচ্ছে উপভোগ। নতুন আরেকটা ওয়ার্ড হয়েছে না, কাউন্ট মানে গণনা, এর সাথে ডিস প্রিফিক্স যুক্ত হয়ে গিয়েছে ডিসকাউন্ট, যার অর্থ হচ্ছে ছাড়। ডিসকাউন্ট অর্থ কি ছাড়। এক্সামাইন, এক্সামাইন মানে কি নিরীক্ষণ করা, এর সাথে যখন আমরা রি যুক্ত করেছি তখন রি এক্সামাইন মানে পুনর্নিরীক্ষণ করা বা পুনরায় পরীক্ষা করা সেটা হয়ে গিয়েছে। এক্সামাইন থেকে আমরা কিন্তু চলে গিয়েছি রি এক্সামাইনে। এক্সামাইন মানে পরীক্ষা বা নিরীক্ষা করা, এর সাথে রি প্রিফিক্স যুক্ত বা রি উপসর্গ যুক্ত হয়ে গিয়েছে রি এক্সামাইন। আশা করি তোমরা প্রিফিক্স সম্বন্ধে একটু কিছুটা হলে ধারণা পেয়েছো। এবার আমরা চলো দেখি সাফিক্স। সাফিক্স মানে কি, সাফিক্স মানে হচ্ছে প্রত্যয় বা যেটাকে আমরা অনুসর্গ বলতে পারি, প্রত্যয় বা অনুসর্গ। তো শব্দের পরে বা শেষে যে অব্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয় তাই হচ্ছে সাফিক্স। আমি আবারও বলছি, শব্দের পরে বা শেষে যে অব্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয় কি সাফিক্স। অর্থাৎ শব্দ বা ধাতুর পরে যেসব অর্থহীন শব্দাংশ, আমরা কি জানি সাফিক্স প্রিফিক্স প্রত্যেকটাই হচ্ছে অর্থহীন শব্দাংশ, এগুলো নিজস্ব কোনো অর্থ নেই। সো আমরা এভাবে বলতে পারি শব্দ বা ধাতুর পরে যেসব অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে সেগুলোকে প্রত্যয় বা সাফিক্স বলা হয়। এগুলো কি প্রত্যয়গুলো প্রত্যেকটা হচ্ছে অর্থহীন শব্দাংশ। যেহেতু আমি বলেছি সাফিক্স অর্থহীন, সো বলতে পারি যে প্রত্যয়ের বা সাফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই। তবে এগুলো যখন অন্যান্য ওয়ার্ডের পরে আমি কি বলছি পরে বা শেষে, তো যেহেতু এগুলো অর্থহীন, প্রত্যয়গুলো যেহেতু নর্মালি অর্থহীন শব্দাংশ, সো আমরা বলতে পারি কি প্রত্যয়ের বা সাফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই। যেখানে প্রিফিক্সেরও কিন্তু নিজস্ব কোনো অর্থ ছিল না, প্রত্যয়েরও নিজস্ব কোনো অর্থ নেই। তবে সাফিক্স যখন কোনো একটি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে যখন নতুন শব্দ তৈরি করে তখন সেই শব্দটা হয় মিনিংফুল এবং পার্টস অফ স্পিচটাও কিন্তু তখন বদলে যায়। মাঝে মাঝে অর্থটা বদলে না কিন্তু পার্টস অফ স্পিচটা বদলে যায়। তো খেয়াল করো কিছু এক্সাম্পল। ইনফ্যান্ট অর্থ হচ্ছে শিশু, এর সাথে যখন আমরা সিওয়াই প্রত্যয় যুক্ত করেছি বা সিওয়াই সাফিক্স যোগ করেছি তখন সেটা হয়ে গিয়েছে ইনফ্যান্সি। এডুকেশন, এর সাথে যখন এই সাফিক্সটা যুক্ত করেছি তখন সেটা হয়ে গিয়েছে এডুকেশনাল, শিক্ষা সম্বন্ধীয় বা শিক্ষা বিষয়ক। ওকে, এবার খেয়াল করো, কিং হচ্ছে রাজা, এটি হচ্ছে একটি নাউন, যখন এর সাথে ডম
সাফিক্সটা যুক্ত করেছে তখন সেটা হয়ে গিয়েছে কিন্তু কিংডম। কেয়ার মানে যত্ন, এর সাথে যখন FUL ফুল সাফিক্সটা যুক্ত করেছে তখন আরেকটা নতুন শব্দ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কেয়ারফুল। অ্যাক্ট একটি শব্দ, এর সাথে যখন ION যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গেছে অ্যাকশন। গুড এর সাথে যখন NESS যুক্ত হয়েছে গুডনেস। গুডনেস অর্থ কি? সততা, ঠিক না? গুড অর্থ কি নরমালি আমরা জানি ভালো, ঠিক না? ভালো। যখন এর সাথে নেস যুক্ত হয় তখন সেটা হয়ে যায় কি? গুডনেস বা সততা। কারেজ মানে আমরা জানি সাহস, এর সাথে যখন OUS যুক্ত হয় তখন হয়ে যায় কি? কারেজাস। গোল্ড মানে আমরা জানি সোনা, যখন EN সাফিক্স যুক্ত হয় তখন সেটা হয়ে যায় গোল্ডেন। লিডার মানে কি? নেতা। আমরা কি জানি? লিডার মানে নেতা। নেতা, তখন এই লিডারের সাথে যখন আমরা শিপ এই সাফিক্সটা যুক্ত করব তখন আমাদের নতুন শব্দ হবে লিডারশিপ, যেটাকে আমরা বলবো নেতৃত্ব। লিডারশিপ মানে কি? নেতৃত্ব। আবার শিপ মানে হচ্ছে কি? জাহাজ। এই শিপের সাথে যখন আমরা মেন্ট যুক্ত করবো তখন সেটা হয়ে যাবে শিপমেন্ট, মানে জাহাজে মাল তোলার যে কাজটা সেটাই হচ্ছে শিপমেন্ট। তো আমি আবারও বলছি, ইনফ্যান্টের সাথে যখন CY যুক্ত হবে, ইনফ্যান্ট মানে নর্মালি শিশু, আর এই শিশুর সাথে যখন আমরা CY যুক্ত করবো তখন সেটা হয়ে যাবে ইনফ্যান্সি, যেটা হচ্ছে শৈশব। এডুকেশনের সাথে এল যুক্ত করলে হয় এডুকেশনাল, কিং এর সাথে ডম যুক্ত করলে হয় কিংডম। এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সাফিক্স বা প্রত্যয়, যেহেতু এগুলো শব্দের বা ধাতুর শেষে যুক্ত হচ্ছে বা পরে যুক্ত হচ্ছে। খেয়ারের সাথে যখন ফুল যুক্ত করবো সেটা হয়ে যাবে খেয়ারফুল। অ্যাক্টের সাথে যখন ION যুক্ত করবো হয়ে যাবে অ্যাকশন। গুড এর সাথে যখন নেস যুক্ত করবো হয়ে যাচ্ছে গুডনেস। কারেজের সাথে যখন OUS দিচ্ছে তখন হয়ে যাচ্ছে কারেজাস, মানে সাহসী। এটার মানে হচ্ছে কি? সাহসী। কারেজ মানে নর্মালি সাহস। গোল্ড মানে সোনা, এর সাথে যখন EN যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে গোল্ডেন। লিডার মানে নেতা, তখন এর সাথে যখন SHIP শিপ যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে লিডারশিপ, যেটাকে আমরা বলি নেতৃত্ব। শিপ মানে হচ্ছে জাহাজ, এর সাথে যখন ম্যান্ট যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে শিপমেন্ট, যেটা হচ্ছে জাহাজে মাল তোলার যে প্রক্রিয়াটা। ওকে ডিয়ার লার্নার্স, তো আমি কিন্তু সাফিক্স এবং প্রিফিক্সে তখন ধরে কিন্তু আমি সাফিক্স এবং প্রিফিক্সের যে বেসিক প্রাথমিক আলোচনাটা রয়েছে সেটা আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটু আলোচনা করার। তো এবার কিন্তু আমরা নমুনা প্রশ্ন বলবো না, এটা দাখিল এক্সামের বিগত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়ে একটু সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাফিক্স প্রিফিক্স পরীক্ষায় কিভাবে আসবে দেখো, পরীক্ষার প্রশ্নের ধরনটা হবে লাইক দিস: complete the text adding suffixes, prefixes and the both of the root words given in the bracket. আমি আবারও পড়ছি, খেয়াল করো। complete the text adding suffixes, complete the text এই যে টেক্সটটা সেটা পূর্ণ করো, adding যোগ করে, suffixes suffix মানে কি বলেছি? প্রত্যয় বা অনুসর্গ, prefixes বা উপসর্গ, and the both যদি প্রয়োজন হয় সাফিক্স বা প্রিফিক্স দুইটাই যোগ করতে হতে পারে, the root words রুট ওয়ার্ড কি? যে রুট ওয়ার্ড গুলো ব্র্যাকেটে দেওয়া থাকবে সেগুলোতে গিভেন ইন দ্য ব্র্যাকেট, মানে কি বলেছে যে ব্র্যাকেটে যে রুট ওয়ার্ড গুলো দেওয়া হয়েছে সেই রুট ওয়ার্ড গুলোর সাথে তোমাদের প্রয়োজন মতো সাফিক্স যোগ করো অথবা প্রিফিক্স যোগ করো, অথবা সাফিক্স প্রিফিক্স দুইটাও যদি যোগ করতে হয় দুইটি যোগ করো। যোগ করে তোমরা এই যে তোমাদের এই কাজটা অর্থাৎ এই টেক্সটটা সেটা ফিল আপ করো। তো খেয়াল করো, আমার প্রথমে যেই প্রশ্নটা নিয়েছে এটি এসেছিল দাখিল এক্সাম 2019 সালে। এটা 2019 সালে এসেছিল, আমি এখানে লিখে রেখেছি দাখিল এক্সাম 2019 সালে এসেছিল। তো খেয়াল করো, নিউজপেপার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন ব্ল্যাঙ্ক। নিউজপেপার প্লেজ পালন করে আ ভেরি ইম্পর্টেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন মডার্ন আমাদের আধুনিক আধুনিক কি সিভিলাইজেশন হবে এটা। তো আমি আগে একটু কথা বলে নিই, তোমাদের সাফিক্স প্রিফিক্স বিভিন্ন বইয়ে কিন্তু অসংখ্য নিয়ম, মানে অসংখ্য ওয়ার্ড দেওয়া আছে। এত ওয়ার্ড তো তোমরা টানা মুখস্থ করতে পারবে না বা করলে মনেও থাকবে না। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। তোমরা বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করবে এবং ভোকাবুলারি এনরিচ করার চেষ্টা করবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। ভোকাবুলারি এনরিচ করার মাধ্যমে তোমাদের কি হবে, তোমরা কিন্তু যে কোনো প্যাসেজ আসলে সেই প্যাসেজটাকে অর্থসহ অনুবাদ বা ভাবানুবাদ করতে পারবে। ভাবানুবাদ করার ফলে কিন্তু কি হবে, তোমাদের অনেক ওয়ার্ড কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে, সেখানে তোমার কোনো রুল ফলো করতে হবে না। ঠিক আছে? যেমন ধরো এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটার অর্থ যদি তুমি মোটামুটি ধরতে পারো তাহলে এখানে যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলো কিন্তু তোমরা খুব ইজিলি ফিল আপ করতে পারবে। খেয়াল করো, নিউজপেপার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন, এটা কি হবে? সিভিলাইজ হবে না, ঠিক আছে?
মডার্ন কি সিভিলাইজেশন, আধুনিক সিভিলাইজেশন, আধুনিক নগরায়নে কি নিউজ পেপারটা ভেরি ইম্পর্ট্যান্ট রোল পালন করে। ইট পাবলিশেস, এটা প্রচার করে, নিউজ সংবাদ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড ব্রড, এটা সংবাদ এবং বিভিন্ন ভিউ বা দৃশ্য প্রচার করে, হোম মানে আমাদের দেশের, অ্যান্ড যেহেতু এখানে দেশ এসেছে তো ব্রড তো হবে না, ব্রড মানে তো বিস্তারিত, সো এখানে হবে অ্যাব্রোড মানে বিদেশ, এর সাথে আমরা এ যুক্ত করব, এ উপসর্গ যুক্ত করব, অ্যাব্রোড মানে বিদেশ, মানে কি করে এটা কি দেশ এবং বিদেশের বিভিন্ন নিউজ এবং চিত্র আমাদেরকে প্রকাশ করে। অনলি ব্লাঙ্ক নলেজ ইজ নট ইনাফ ইন দিস ব্লাঙ্ক ওয়ার্ল্ড, অনলি শুধুমাত্র ব্লাঙ্ক নলেজ, এখানে বুক দেয়া আছে, জ্ঞান ইজ নট ইনাফ, নট ইনাফ মানে যথেষ্ট নয়, ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্বে, কি বিশ্বে, আমাদেরকে কিন্তু এটা অর্থ আমরা নিজেরাই নিজেকে করতে পারি প্রশ্ন, যে এই কি বিশ্বে শুধুমাত্র বুক দেওয়া আছে, নলেজটা যথেষ্ট নয়, অবশ্যই বুকিশ হবে এটা, ঠিক আছে, অনলি বুকিশ নলেজ, বুক থেকে আমরা এটাকে চেঞ্জ করে কি দিলাম, বুকিশ, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে নাউন, অনলি বুকিশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিট ওয়ার্ল্ড হবে না, এটা হবে কম্পিটিটিভ, কম্পিটিটিভ, আসলে এগুলো বেশি বেশি এক্সারসাইজ করলে তোমার মুখে এমনি চলে আসবে। ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই যে প্রতিযোগিতামূলক বিশ্বটা রয়েছে এই বিশ্বে কিন্তু শুধুমাত্র বই পড়ে যে তুমি জ্ঞান অর্জন করবে এটা সম্ভব নয়, এই নিউজ পেপার কিন্তু এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট রোল পালন করে। আর নিউজ পেপার একটা সংবাদপত্র হেল্পস হিম, একজন ব্যক্তিকে, কাকে, যে শুধুমাত্র বই পড়ে না, যে সংবাদপত্র পড়ে তাকে, নিউজ পেপার হেল্পস হিম, তাকে সাহায্য করে, ব্ল্যাঙ্ক রিচ হিজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞানটা কি ধনী করতে, আমরা নর্মালি রিচ মানে আমরা জানি ধনী, কিন্তু এটা তো এখানে ধনী হবে না, এখানে হবে অ্যান্ড রিচ মানে সমৃদ্ধ করা, রিচের সাথে যখন আমরা এন উপসর্গ যুক্ত করেছি তখন সেটা হয়ে গিয়েছে অ্যান্ড রিচ, যার অর্থ হচ্ছে সমৃদ্ধ। আর নিউজ পেপার হেল্পস হিম, একটা সংবাদপত্র একজন ব্যক্তিকে বা তাকে এনরিচ করে, সমৃদ্ধ করে, হিজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞানটা কি বাড়িয়ে দেয়, সমৃদ্ধ করে, তার জ্ঞানটা আরো পরিপূর্ণ করে। বাট নিউজ পেপার হ্যাজ, কিন্তু বাট কি প্রত্যেকটারই কিন্তু একটা গুড সাইড রয়েছে এবং একটা ব্যাড সাইড রয়েছে, একটা খারাপ দিকও থাকে, বাট নিউজ পেপার হ্যাজ, সংবাদপত্রে রয়েছে ব্লাঙ্ক মেরিটস টু, তো আমি কি বলেছি এতক্ষণ কিন্তু নিউজ পেপারের রোল মানে ভূমিকাটা বলেছে, নিউজ পেপার কিভাবে একজন ব্যক্তিকে এনরিচ করে, কিভাবে আমাদের লাইফে বা সিভিলাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যখন এখানে বাট দিয়েছে আমাদেরকে বুঝে নিতে হবে এটা একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, আমাদেরকে একটি নেগেটিভ সেন্টেন্স হতে যাচ্ছে, যেহেতু এখানে কিন্তু দিয়েছে, কিন্তু নিউজ পেপার হ্যাজ মেরিটস টু, আমরা জানি তো মেরিট মানে গুণ বা ভালো দিক, সো এটা মেরিট হবে না, এটা হবে ডিমেরিটস, DMERITS, এটা আর, বাট কিন্তু যেহেতু এখানে বাট দিয়ে শুরু হয়েছে সো এটা নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে ধরে নিতে হবে, এখানে দিতে হবে, বাট নিউজ পেপার হ্যাজ ডিমেরিটস টু, সংবাদপত্রের কি কিছু খারাপ দিকও রয়েছে, কিন্তু কিছু অপকারী দিকও রয়েছে, দে হ্যাভ ব্ল্যাঙ্ক পার্শিয়াল অ্যান্ড অফেন ব্ল্যাঙ্ক গাইড দেয়ার ব্ল্যাঙ্ক, অনেক লম্বা সেন্টেন্স না, তো খেয়াল করো, দে হ্যাভ, দে বলতে এখানে কিন্তু নিউজ পেপার অনেক, বা আমাদের বাজারে তো নিউজ পেপার অনেক থাকে, সেটা দে বলতে এখানে নিউজ পেপারকে বুঝিয়েছে, নিউজ পেপার হ্যাভ পার্শিয়াল আমরা জানি একটা শব্দ আছে পার্শিয়ালিটি, দেখি সেটা হয় নাকি, অ্যান্ড অফেন প্রায়ই, গাইড দেয়ার, রিড আছে, দেয়ার মানে তাদের, মানে এখানে বুঝিয়েছে যে নিউজ পেপার দে হ্যাভ পার্শিয়ালিটি, তারাও কি পার্শিয়ালিটি, তারাও কিছু পক্ষপাতিত্ব করে, অ্যান্ড অফেন প্রায়ই, গাইড হবে, গাইডেড যেহেতু দেয়ার আছে, গাইডেড দেয়ার, GUIDED, গাইডেড দেয়ার রিডার্স, READERS, সরি এটা গাইড হবে না, এটা মিসগাইড, সরি এটা হবে মিসগাইড, কারণ এটা মিসগাইডই তো হবে, কারণ এটা
পার্সিয়ালিটি যেহেতু করে সবসময় আমাদের কিন্তু সঠিক পরামর্শ দেয় না। কোন সময় ভুল মিসগাইডও করে। ভুলভাবেও ভুলভাল তথ্য দিয়ে থাকে দেয়ার রিডার্স। মানে আমরা যারা রিডার্স রয়েছে আমাদেরকে নিউজপেপার যে সবসময় প্রত্যেকটা সংবাদপত্র যে সবসময় সঠিক তথ্য শেয়ার করে, সঠিক তথ্যে ভরপুর থাকে নিউজপেপারগুলো তা নয়। মাঝে, মাঝে কি হয় এই নিউজপেপার কিন্তু আমরা যে রিডার্স রয়েছে যারা আমরা সংবাদপত্র প্রতিদিন পড়ি তাদেরকে কিন্তু মিসগাইড করে, আমাদের সাথে পার্সিয়ালিটি করে। দিস কি ক্রিয়েটস করে? দিস ক্রিয়েটস ব্লাঙ্ক ইন দ্য সোসাইটি। এটা আমাদের সোসাইটিতে কি ক্রিয়েট করে? আচ্ছা এখানে রেস্ট। রেস্ট মানে নরমালি হচ্ছে বিশ্রাম নেওয়া। কিন্তু রেস্ট কি হবে? রেস্ট কি এখানে হবে? হবে না। দিস ক্রিয়েটস এটা সৃষ্টি করে। দিস ক্রিয়েটস এখানে যেহেতু রেস্ট হবে না এটা হবে রেস্টলেসনেস। RESTLESSNESS। রেস্টলেসনেস অস্থিরতা ইন দ্য সোসাইটি। যেহেতু সংগতটা মাঝে, মাঝে আমাদের সাথে পার্সিয়ালিটি করে এবং আমাদেরকে ভুলভাল তথ্য দেয় বা মিসগাইড করে। সো আমরা যারা রিডার্স রয়েছে আমাদেরকে মাঝে, মাঝে এগুলো এরা কি করে? ভুল তথ্য দেয় এবং এই ভুলভাল তথ্যগুলো আমাদের সমাজে গিয়ে অস্থিরতা সৃষ্টি করে বা বিশৃঙ্খলার সৃষ্টি করে। এটা এসেছিল দাখিল 2019 এ। সো এভাবে যখন তোমরা কোনো একটি বোর্ড কোয়েশ্চেন বুঝে, বুঝে পড়বে তখন দেখা যাবে ১০, ১৫, ২০ টা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করার মাধ্যমে কিন্তু তোমার এগুলো আস্তে, আস্তে আয়ত্তে চলে আসবে। দেখবে পরীক্ষার হলে কোনো নতুন প্যাসেজ আসলেও বা হুবহু পেতে পারো। যদি নতুন কোনো আ প্রশ্নপত্রে নতুন কোনো প্যাসেজ বা এসে আসে তাহলে কিন্তু তুমি খুব সহজেই সেটা অ্যান্সার করতে পারবে। কারণ তুমি কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করেছো বা অনুশীলন করেছো। অনুশীলন করার ফলে তুমি অনেক ওয়ার্ডের সাথে অনেক সেন্টেন্সের সাথে পরিচিত হয়েছো যা তোমার পরবর্তীতে নতুন কোনো শূন্যস্থান ফিল আপ করতে কিন্তু খুব সহজেই সাহায্য করবে। এটা ছিল একটা বোর্ড প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেখাচ্ছি। এটা এসেছিল ঢাকা বোর্ড 2016 তে। ওকে? এটা ঢাকা বোর্ড 2016 র একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সো দেখো এখানে কি লোডশেডিং নিয়ে কথা হচ্ছে। লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস অফ বাংলাদেশ। বিদ্যুৎ বিভ্রাট কি বাংলাদেশের একটা খুবই মোস্ট কমন প্রবলেম। বাংলাদেশের জন্য এটা খুবই একটা কমন বিষয়। লাইভস অফ আওয়ার সিটিজেন্স আমাদের যে নাগরিক রয়েছে নাগরিকদের জীবন লাইভস আর কি হয় সিরিয়াস হ্যাম্পার্ড ফর লোডশেডিং। লোডশেডিং এর জন্য কি মারাত্মকভাবে কি হয় ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে সিরিয়াস হবে না সিরিয়াসলি আর সিরিয়াসলি SERIOUS সিরিয়াসলি হ্যাম্পার্ড ফর লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের যে জনজীবন বা আমাদের নাগরিকদের জীবন কি খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্টুডেন্টস ফিল blank difficult in reading during load shedding. স্টুডেন্টস এটা এস হবে। স্টুডেন্টস ফিল ছাত্রছাত্রীরা অনুভব করে ব্লাঙ্ক ডিফিকাল্ট ইন রিডিং ডিউরিং যখন তারা পড়ে তখন যদি বিদ্যুৎটা চলে যায় তখন তারা কি ফিল করে? ডিফিকাল্ট ফিল করে না ডিফিকাল্টিস। DIFCULTIS যখন বিদ্যুৎটা চলে যায় বা বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় বারবার তখন কিন্তু স্টুডেন্টরা সমস্যায় পড়ে। পড়ার সময় যখন চলে যায় তখন তারা কিন্তু সমস্যায় পড়ে। ব্লাঙ্ক অ্যাক্টিভিটিস আর অলসো হ্যাম্পার্ড কি ইন্ডাস্ট্রি আছে। তো ইন্ডাস্ট্রিটাকে যেহেতু এটা এখানে একটা বাক্যের একটা সেন্টেন্সের শুরুটাই হয়েছে ব্লাঙ্ক দিয়ে সো এখানে অবশ্যই সাবজেক্ট হবে। তো সাবজেক্ট আমরা জানি কিভাবে গঠিত TION MENT NES CY এসব আসলে আমি আলোচনা করতে চাচ্ছি না। তো আমি তোমাদেরকে এখানে তোমরা দেখো এখানে ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস হবে না ইন্ডাস্ট্রিয়াল এল যুক্ত করলেও কিন্তু এল সাফিক্স যুক্ত করেও কিন্তু আমরা নাউন করতে পারি। যেমন ইন্ডাস্ট্রি থেকে আমরা দেব কি যেহেতু সেন্টেন্সটা শুরু হচ্ছে অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে ভার্ব ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস কলকারখানার যে কাজগুলো রয়েছে আর অলসো হ্যাম্পার্ড সেগুলো কি ক্ষতিগ্রস্ত হয়। উই শুড আমাদের উচিত ইউজ ব্যবহার করা ইলেকট্রিসিটি বিদ্যুৎ ব্লাঙ্ক অনেস্ট অ্যান্ড ব্লাঙ্ক ফ্রুগাল অ্যান্ড শুড ক্রিয়েট ব্লাঙ্ক অ্যামং পিপল টু সলভ দিস ব্ল্যাঙ্ক প্রবলেম। ওকে তো একটু ধীরে ধীরে পড়ি। উই শুড আমাদের উচিত ইউজ ইলেকট্রিসিটি বিদ্যুৎ ব্যবহার করা অনেস্ট হবে না সততার সাথে ব্যবহার করা সৎ তো হবে না সৎ ব্যবহার হবে না সততা হবে তো এখানে হবে অনেস্টি সততার সাথে ব্যবহার করা অ্যান্ড ফ্রুগাল এবং কি হওয়া ফ্রুগাল মানে মিতব্যয়ী
frugally. We should use electricity honestly and frugally. মিতব্যয়ী ভাবে frugally হবে FRUGALY frugal ly frugally. We should use electricity honestly and frugally. যেহেতু and রয়েছে and এর আগে আমি একটা ওয়ার্ডকে যে ফরম্যাটে নিয়েছি সেটাও সেই ফরম্যাটে honestly frugally and এর পূর্বে সবসময় কিন্তু একরকম পার্টস অফ স্পিচই ইউজ করতে হয়, যে কারণে আমি অনেস্টের সাথে অ্যালয় যুক্ত করেছি, ফ্রুগেলের সাথেও কিন্তু অ্যালয় যুক্ত করেছি। উই শুড আমাদের উচিত ইউজ ইলেকট্রিসিটি বিদ্যুতের ব্যবহারটা কি সততার সাথে এবং মিতব্যয়িতার সাথে করা, এবং শুড ক্রিয়েট, শুড মানে উচিত, ক্রিয়েট সৃষ্টি করা, ব্ল্যাঙ্ক এখানে ব্র্যাকেট আছে রুটল্ট অ্যাওয়ার অ্যামং পিপল টু সলভ দিস। আচ্ছা এটা দেখি, অ্যান্ড শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস হবে এখানে, সচেতন, অ্যাওয়ার মানে সচেতন। তো আমাদের লোকজনদের মধ্যে কি করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে না, সচেতনতার ইংলিশ হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। অ্যান্ড শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল টু সলভ দিস ন্যাশন প্রবলেম হবে না, ন্যাশনাল প্রবলেম, মানে ন্যাশন মানে তো জাতি, কিন্তু আমরা কি জানি জাতি সমস্যা হবে না, জাতীয় সমস্যা এটা, সো এটা হবে কি ন্যাশন থেকে ন্যাশনাল। সো অ্যান্ড শুড ক্রিয়েট উচিত সৃষ্টি করা, অ্যাওয়ারনেস সচেতনতা, অ্যামাং পিপল লোকজনের মধ্যে, টু সলভ সমাধান করতে, দিস ন্যাশনাল এই জাতীয় প্রবলেম, এই যে একটা জাতীয় প্রবলেম রয়েছে এটা সমাধান করতে গিয়ে আমাদের কিন্তু লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিসাইডস এছাড়াও অধিকন্তু বলতে পারি গভর্নমেন্ট শুড সরকারের উচিত টেক ইফেক্ট স্টেপস, ইফেক্টস মানে হচ্ছে প্রভাব, কিন্তু এখানে ইফেক্ট প্রভাব হবে না, তো এখানে হবে ইফেক্টিভ মানে কার্যকরী, ইফেক্টিভ স্টেপস কার্যকরী পদক্ষেপ, স্টেপ মানে ধাপ বা পদক্ষেপ, টু গ্রেড blank grade our power stations to mitigate the blank of our people. Okay, তো ইফেক্টিভ স্টেপস টু গ্রেড, গ্রেডের সাথে যখন আমরা আপ প্রিফিক্স যুক্ত করবো তখন হবে আপগ্রেড মানে উন্নতিকরণ, আপগ্রেড টু আপগ্রেড আওয়ার পাওয়ার স্টেশনস, যেখানে পাওয়ার স্টেশন কি যেখানে কি বিদ্যুৎ উৎপন্ন হয়, টু মিটিগেট কমাতে দ্য অ্যাডভান্টেজেস অফ আওয়ার পিপল। অবশ্যই আমরা যখন ইলেকট্রিসিটি চলে যায় আমরা কিন্তু কোনো অ্যাডভান্টেজ মানে কি সুবিধা, আমরা কি কোনো সুবিধা পাই না, আমরা কিন্তু অসুবিধাতেই পড়ি। তো এখানে টু মিটিগেট যেহেতু কমাতে বলছে তো এখানে অবশ্যই পজিটিভ ওয়ার্ড হবে না, এখানে হবে ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস অফ আওয়ার পিপল। আবার করছি বিসাইডস এছাড়া গভর্নমেন্ট সরকারের উচিত কার্যকরী পদক্ষেপ নেওয়া উন্নতি করতে কি পাওয়ার স্টেশনগুলো, টু মিটিগেট কমিয়ে আনতে দ্য ডিসঅ্যাডভান্টেজ যেগুলো অসুবিধা রয়েছে অফ আওয়ার পিপল আমাদের লোকজনদের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো কমিয়ে আনতে কিন্তু আমাদের সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। শুড কি উচিত অর্থে ব্যবহার করা হয়। তো এটা ছিল একটি লোডশেডিং নিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশন। এই কোয়েশনটি এসেছিল ঢাকা বোর্ড 2016-তে, ঢাকা বোর্ড 2016-তে এসেছিল। এভাবে একের পর এক প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করার মাধ্যমে কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচার যেমন আয়ত্তে আনতে পারবো, ঠিক তেমনি বিভিন্ন ওয়ার্ডের সাথে পরিচিত হবো, বিভিন্ন নতুন নতুন ওয়ার্ডের মিনিং জানতে পারবো। তো আমি আরেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করে দেখাচ্ছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটি এসেছিল সিলেট বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2016, দুইটা বোর্ড এসেছিল, প্লাস এই তিনটাই কিন্তু এই বোর্ডগুলোতে আসার পাশাপাশি বিভিন্ন কামিল মাদ্রাসাগুলো যে রয়েছে সেগুলোতেও এসেছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট। 3 নম্বরটা দেখো, those who live a blank luxury life are always blank different to the miseries of the poor, full stop. those যারা who live a, who বলতে those কে বুঝিয়েছে, those who live luxury life are always different to the miseries of the poor. poor মানে গরিব, miseries মানে দুঃখ কষ্টে যারা থাকে, দরিদ্র যারা, misery মানে কি দুঃখ কষ্ট, misery মানে হচ্ছে দুঃখ। যারা লাক্সারি লাইফ, লাক্সারি তো লাইফ হয় না, হয় লাক্সারিয়াস লাইফ, লাক্সারিয়াস লাইফ অলওয়েজ, যারা অলওয়েজ হু লিভ যারা বাস করে, লাক্সারি লাইফ হয় না কখনো, লাক্সারিয়াস লাইফ হয়, লাক্সারিয়াস
luxurious, luxurious, those who live a luxurious life, যারা বিলাসবহুল জীবন যাপন করে, আর অলওয়েজ সবসময় কি হয়, ডিফারেন্ট টু দ্য মিজারিস অফ দ্য পোর, গরিবদের দুঃখ কষ্ট থেকে তারা কি ভিন্ন হয়? এটা হবে না। আমরা কিন্তু গত একটা ভিডিওতে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্বন্ধে একটা বড় ভিডিও মেক করেছি, সেখানে বলেছিলাম ডিফারেন্ট টু, যেহেতু ডিফারেন্টের পরে টু রয়েছে, সো আমরা সেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে ইনডিফারেন্ট টু, যার অর্থ হচ্ছে উদাসীন। সো এখানে আমরা দেখব ইন প্রিফিক্স যুক্ত করার মাধ্যমে কিন্তু আমাদের ডিফারেন্ট থেকে হয়ে যাবে ইনডিফারেন্ট, আর অবশ্যই এখানে টু আছে। ইনডিফারেন্ট টু কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আমরা কিন্তু গ্রামারের একটা অংশের সাথে আরেকটা অংশ কিন্তু খুব ঘনিষ্ঠভাবে কানেক্টেড, ঠিক না? একটাতে যদি আমরা ভালোভাবে দক্ষতা অর্জন করি, পরবর্তী অংশে কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারি। ঠিক তেমনি যখন আমার মাথায় থাকবে ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন বা অমনোযোগী, এই প্রিপোজিশনটা যখন আমার মাথায় থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, তখন কিন্তু আমি বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। সেন্টেন্স মেকিং এ কাজে লাগাতে পারি। এই দেখো, এই যে এই গ্যাপ ফিলিং এও কিন্তু আমি কাজে লাগাতে পারছি। ডিফারেন্ট তো হবে না, ভিন্ন তো হবে না, এটা হবে ইনডিফারেন্ট। ইন DIFFERENT, ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন। লাইফ আর অলওয়েজ, যারা লাক্সারিয়াস লাইফ বিলাসবহুল জীবনযাপন করে, তারা সর্বদাই কি থাকে, উদাসীন থাকে দরিদ্রদের দুঃখ কষ্ট থেকে। দে এনজয়, তারা উপভোগ করে, লাইফ জীবন, ইন অ্যামিউজ অ্যান্ড মেরি, এটা হবে অ্যামিউজমেন্ট মানে অ্যামিউজ মানে তো আনন্দ, অ্যামিউজমেন্ট। কি বলেছিলাম, অ্যান্ড এর পূর্বে যা হয় পরেও তা হয়, অ্যান্ড যেহেতু এখানে ম্যান্ট যুক্ত করেছে, অ্যামিউজমেন্ট এটা হচ্ছে একটা নাউন, সো মেরিমেন্ট হবে ওইদিকে, মানে হই হুল্লোড় করে আনন্দ উল্লাস করে যারা জীবন পার করে, দে এনজয় লাইফ। যারা ওরকম বিলাসবহুল জীবনযাপন করে এবং দরিদ্রদের দুঃখ কষ্ট থেকে উদাসীন থাকে, তারা কিন্তু কি করে, দে এনজয় লাইফ, তারা উপভোগ করে তাদের জীবনটাকে, অ্যামিউজমেন্ট অ্যান্ড মেরিমেন্ট, তারা কি আনন্দ এবং হই হুল্লোড় করে তাদের জীবন কাটিয়ে দেয়। দে আর, এগুলো কিন্তু রুট ওয়ার্ড, আমি এগুলা এখানে মেরিটা হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক আছে, রুট মূল ধাতু, মূল শব্দ। দে আর ব্ল্যাঙ্ক সেন্টার্ড পিপল, আমরা জানি সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, সেন্টার্ড মানে হচ্ছে কেন্দ্রিক, সো কি কেন্দ্রিক, তারা কি কেন্দ্রিক পিপল হতে পারে, তারা যারা খালি নিজেরটাই বোঝে বা শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে, তারা হচ্ছে কি আত্মকেন্দ্রিক মানুষ। সেলফ সেন্টার্ড, দে আর সেলফ, CENTERED, সেন্টার্ড, দে আর সেলফ সেন্টার্ড পিপল, তারা হচ্ছে কি আত্মকেন্দ্রিক লোকজন বা আত্মকেন্দ্রিক মানুষ। দে হ্যাভ লিটল, তাদের আছে, লিটল মানে কি অল্প, ব্ল্যাঙ্ক রিয়েলাইজ অফ দ্য ব্ল্যাঙ্ক, এটা কি হচ্ছে, দে হ্যাভ লিটল, তাদের আছে অল্প, তাদের আছে অল্প, রিয়েলাইজ মানে তো বুঝতে পারার যে ক্ষমতা, অনুধাবন ক্ষমতা, অফ দ্য ব্ল্যাঙ্ক, বাউন্ড মানে আমরা জানি সীমা, সাফারিংস অফ দ্য পিপল, সাফারিং মানে ভোগান্তি, অফ দ্য অফ দ্য পোর, দরিদ্রদের দুঃখ দুর্দশা বা ভোগান্তি নিয়ে তাদের কি আছে, লিটল রিয়ালাইজেশন হবে, এটা রিয়ালাইজ হবে না, রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন, অনুধাবন, অফ দ্য আন, অফ দ্য বাউন্ড মানে সীমাতা, আনবাউন্ডেড মানে হচ্ছে অসীম বা সীমাহীন, UNBOUNDED, আনবাউন্ডেড। দে হ্যাভ লিটল রিয়ালাইজেশন অফ দ্য আনবাউন্ডেড সাফারিংস অফ দ্য পোর, তাদের কি দরিদ্রদের যে সীমাহীন দুর্ভোগ, সেই দুর্ভোগ নিয়ে কিন্তু তাদের, লিটল বলতে এখানে নেই বোঝানো হয়েছে, তাদের কোনো রিয়ালাইজেশন নেই, তাদের কিন্তু কোনো আক্ষেপ নেই, দরিদ্ররা যে এত কষ্টের দিনানিপাত করে, তারা যে এত সীমাহীন দুর্ভোগে তাদের দিন কাটায়, এই নিয়ে কিন্তু তাদের মনে কোনো রিয়ালাইজেশন বা অনুশোচনা নেই, ঠিক আছে। দে শো অর রিমেইন, তারা দেখায় বা থাকে, রিমেইনও হতে পারে, শো হতে পারে, শো হতে পারে, রিমেইনও হতে পারে। দে শো, তারা দেখায়, বা দে রিমেইন, তারা থাকে, ব্ল্যাঙ্ক ডিফারেন্স টু দেম, ডিফারেন্স মানে তো ভিন্নতা, টু দেম এটা হবে আবার উদাসীন হবে, ওই যে আগে ইনডিফারেন্ট টু, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওইটাও এখানে আবার কাজে লাগছে, ইনডিফারেন্ট, FERENT, দে রিমেইন, তারা থাকে, ইনডিফারেন্ট টু দেম, তারা তাদের দিক থেকে কি উদাসীন থাকে, তারা অমনোযোগী থাকে, তারা দেখেও কিন্তু না দেখার প্রিটেন্ড করে বা ভান করে। দে ফিল, তারা অনুভব করে, ব্ল্যাঙ্ক কমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার ব্ল্যাঙ্ক, দে ফিল কমফোর্ট মানে কি আরামদায়ক একটা অবস্থা, টু ওয়ার্ক কাজ করতে, ফর দেয়ার, এখানে দে বলতে বোঝানো হচ্ছে
ধনী যারা, যারা বিলাসবহুল জীবনযাপন করে, ধনী ব্যক্তিদেরকে দে ফিল, তারা তারা তাদের কাছে কি কমফোর্ট টু ওয়ার্ক, কাজ করতে, ফর দেয়ার, তাদের জন্য, কাদের জন্য, দেয়ার বলতে এখানে দ্য পুয়ার বোঝানো হয়েছে। দেয়ার বলতে এখানে গরিবদেরকে বোঝানো হয়েছে। তারা কি গরিবদেরকে নিয়ে কাজ করতে কি কমফোর্ট ফিল করে তারা? গরিবদের বেটার মানে কি উন্নয়ন, মানে সর্বোৎকৃষ্ট। আমরা জানি কি বেটার মানে সর্বোৎকৃষ্ট, গুড, বেটার, বেস্ট। এর থেকে কিন্তু গুড, বেটার, বেস্ট। তো তারা কি বেটার, বেটারের জন্য? নো, এটা হবে দে ফিল কমফোর্ট থেকে, এটা হবে নেগেটিভ করতে হবে। কমফোর্ট যেহেতু একটা আরাম, মানে পজিটিভ শব্দ, তো ডিসকমফোর্ট হবে এটা, ডিসকমফোর্ট। দে ফিল ডিসকমফোর্ট, তারা ডিসকমফোর্ট, তাদের ভালো লাগে না আর কি, তারা এটাকে স্বাচ্ছন্দ্য মনে করে না। টু ওয়ার্ক, কাজ করতে, ফর দেয়ার, কাদের জন্য? গরিবদের জন্য, বেটারের জন্য, গরিবদের বেটারের জন্য। দেয়ার কি হচ্ছে এখানে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ার কি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। সো আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পর কিন্তু নাউন বসতে হয়। তো ব্যাটারের সাথে যদি আমরা ম্যান্ট যোগ করি তখন কিন্তু সেটা নাউন হয়ে যায়। বিই টি টি ই আর এম ই এন টি, ব্যাটারমেন্ট, মানে উন্নতির জন্য। দে ফিল ডিসকমফোর্ট, তারা, তাদের ভালো লাগে না বা তারা স্বাচ্ছন্দ্য ফিল করে না, স্বাচ্ছন্দ্য ফিল করে না। টু ওয়ার্ক, কাজ করতে, ফর দেয়ার বা পুয়ার পিপলদের, বেটারমেন্ট বা উন্নতির জন্য। তারা তাদের মতোই থাকে, তারা তাদের গরিবদের উন্নতির জন্য কিন্তু কি কাজ করতে কমফোর্ট ফিল করে না, তারা ডিসকমফোর্ট ফিল করা ভয়েস, তারা উদাসীন থাকে। যে কারণে তারা যেহেতু উদাসীন থাকে, সো তারা কখনো কিন্তু গরিবদের সাহায্যের বিষয়ে কমফোর্ট ফিল করবে না। সেজন্য আমরা কিন্তু ফুল প্যাসেজটা বুঝেই কিন্তু এখানে কমফোর্ট থেকে কমফোর্ট দিয়েছি। সেজন্য আমি বারবার বলি আমাদেরকে কিন্তু প্যাসেজের অর্থটা বুঝতে হবে। মিনিমাম আমাদেরকে ভাবানুবাদটাও হলেও আয়ত্তে নিতে হবে। কেননা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি নাও পারি, তারপরে যদি ফুল প্যাসেজটা পড়ে মোটামুটি একটা ধারণা নিতে পারি, তখন আমরা এই প্যাসেজটা ধারণা নেওয়ার পর কিন্তু আমাদের মধ্যে অনেক ওয়ার্ডই চলে আসবে যেগুলো আমরা ইউজ করতে পারবো। তখন কিন্তু আমাদের ফরমেশন জানার প্রয়োজন নেই যে কখন কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কোন ফরমেশন অনুসারে বসাবো, এটা কি নাউন বা এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব বা এটা কি ভার্ব, এটার প্রয়োজন হবে না। আমাদের দেখা যাবে মুখে অটোমেটিক্যালি চলে আসবে। সো যেহেতু আমি প্রথমে দেখলাম যে লাক্সারিয়াস যারা লাইফ লিড করে তারা সবসময় গরিবদের দুঃখ কষ্ট নিয়ে উদাসীন থাকে, তারা সবসময় আনন্দপূর্ণ জীবনযাপন করে। সো তাদেরকে বলা যায় কি তারা সেলফ সেন্টার, তারা আত্মকেন্দ্রিক। তাদের কি দে হ্যাভ লিটল রিয়েলাইজেশন অফ দ্য আনবাউন্ডেড সাফারিংস অফ দ্য পোর। লিটল বলতে এখানে নাই বুঝিয়েছে, তাদের মধ্যে কোনো রিয়েলাইজেশন, অনুশোচনা বা কোনো বোধ নাই, অনুশোচনা বা কোনো ভাবনা নেই। এই যে দরিদ্ররা যে তো সীমাহীন দুর্ভোগ ভোগ করে, তাদের দিন যে তারা সীমাহীন দুর্ভোগে কাটায়, এই নিয়ে তাদের কোনো কিন্তু রিয়েলাইজেশন, অনুশোচনা বা কোনো ভাবনা নেই। ঠিক আছে? সো তারা সবসময় উদাসীন থাকে। যেহেতু তারা উদাসীন থাকে, তাদের পক্ষে তো কমফোর্ট ফিল করা উচিত, তারা তো কখনোই কমফোর্ট ফিল করবে না গরিবদের উন্নতির জন্য কাজ করার জন্য। সো তাই আমরা এখানে ডিসকমফোর্ট দিয়েছি। আমি বলেছিলাম যে আমরা কখনো কখনো প্রিফিক্স এবং সাফিক্স যোগ করার মাধ্যমে যখন নতুন শব্দ ইউজ করি, তখন কিন্তু কখনো কখনো নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা প্রিফিক্স অথবা সাফিক্সটা ইউজ করে থাকি। তো এখানে দেখা যাচ্ছে ডিসকমফোর্ট, কমফোর্ট থেকে আমরা ডিসকমফোর্ট, এটাকে একটি নেগেটিভ ওয়ার্ড তৈরি করেছি। দে ফিল ডিসকমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার বিটারমেন্ট, তাদের উন্নতির জন্য তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা তাদের ভালো লাগে না। তো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ফিক্স প্রিফিক্স সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই মনে একটা ভীতি কাজ করে। তারপরে আমি চেষ্টা করেছি কিভাবে সহজভাবে তোমাদেরকে মূল বিষয়টা বোঝানো যায়। আমি শুরুতে কিন্তু কিছু বেসিক আলাপ আলোচনা করেছি সাফিক্স প্রিফিক্সের। এই সাফিক্স প্রিফিক্সের বেসিক আলোচনাগুলো তোমাদের মাথায় রেখে এবং কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স গঠনের মাধ্যমে আমরা একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে রূপান্তর করি ওয়ার্ড, সেটা যদি তোমরা মাথায় রাখো এবং বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো সলভ করো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় নতুন কোনো প্যাসেজ বা এসে বা নতুন কোনো টেক্সটও যদি আসে, তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। কারণ কি তোমরা যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বারবার সলভ করবে, তখন বিভিন্ন নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হবে। বিভিন্ন বাক্য বারবার পড়ার মাধ্যমে কি তোমাদের মুখে অটোমেটিক্যালি যেই শব্দটা বসানো, সেই উপযুক্ত শব্দটাই কিন্তু তোমাদের মুখে চলে আসবে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্ট করতে পারো যদি নতুন কোনো টপিক নিয়ে তোমরা ভিডিও পেতে চাও। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো যেন তারাও তোমার মতো এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর এরকম হেল্পফুল এবং ইউজফুল ক্লাস পেতে অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজ আর নয়,